আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রুই মাছের যে কোশ্চেন সলভ সেইখানের উপর একটা ক্লাস নিচ্ছি। আমরা আশা করছি এইখানে 130-এর ওপরে কোশ্চেন সলভ করবো, মেবি 137টা কোশ্চেন আছে রুই মাছের ওপরে। তো আমরা আজকে এই 137টা কোশ্চেন 1 ঘন্টার কম সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকো, ইনশাআল্লাহ ভালো একটা আউটপুট পাওয়া যাবে ক্লাসটা থেকে। আচ্ছা, প্রথম কোশ্চেনে বলতে রুই মাছের আইস কোন ধরনের। রুই মাছের আইস আমরা জানি যে সাইক্লোয়েড আইস, যেটা রুই মাছের মাথা বাদে সারা শরীরে কিন্তু এই সাইক্লোয়েড আইস থাকে। আর রুই মাছ আমরা জানি যে এটা অ্যাক্টিনোপটেরিডি। অ্যাক্টিনোপটেরিডির অন্তর্ভুক্ত। পরের কোশ্চেন, রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময়ে বেশি হয়। তো আমরা যখন ক্লাসটা করছিলাম তখন কিন্তু আমরা একটা টেকনিক দিয়েছিলাম যে গৃহে বসেন আইসে। এটার মানে কি? মানে হচ্ছে আইসে, আইসে মানে আইসের বৃদ্ধি বসন্ত গ্রীষ্ম, তার মানে গ্রীষ্ম থেকে বসন্তকাল, গ্রীষ্ম থেকে বসন্তকাল এই সময়টাতেই কিন্তু আইসের বৃদ্ধি সর্বাধিক হয়ে থাকে। তাহলে এই যে বসন্তকাল এখানে দেখতে পারতেছো, এটা হচ্ছে আনসার। কত সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে। নিম্নে উল্লিখিত কোন মাছে সাইক্লোয়েড আইস পাওয়া যায় না? সাইক্লোয়েড আইস পাওয়া যায় না, এটা আসলে অ্যান্সার ব্ল্যাঙ্ক। কারণ দেখো তো, ইলিশ, কার্প, স্যামন, রুই সবগুলাতেই কিন্তু সাইক্লোয়েড আইস পাওয়া যায়। তবে স্যামন মাছ এখানে দিলে হইতে পারে, আই গেস। এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে উত্তর। আচ্ছা, রুই মাছের আইসের কেন্দ্রীয় অংশের নাম কি? কেন্দ্রীয় অংশের নাম আমরা জানি যে ফোকাস। রুই মাছের কানকোর পেছনের পাখনাকে কি বলে? তো এইটার জন্য আমরা একটু যদি ছবির কথা চিন্তা করি রুই মাছের, রুই মাছটা কিরকম হয়, এরকম, তাই না? তো এর যে কানকোটা, কানকোটা থাকে কোথায়? এখানে, এখানে থাকে কানকো। তো এর কানকোর যে পেছনে, কানকোর যে পেছনের অংশ এইখানে, এইখানে যে পাখনাটা থাকে ওইটাকে আমরা কিন্তু বলি বক্ষ পাখনা। আর এইখানে পৃষ্ঠে একটা পাখনা থাকে, এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। তবে এটা কি কানকোর পেছনে? না, কানকোর একদম পেছনের পাখনা যেটা, এটা হচ্ছে বক্ষ পাখনা। আই হোপ এটা বুঝতে পারছো। জি, বক্ষ পাখনা হচ্ছে আমাদের আনসার। রুই মাছ কোন শ্রেণী, কোন বর্গভুক্ত প্রাণী? আমরা জানি রুই মাছ হচ্ছে সিপ্রিনি ফর্মিস এই বর্গভুক্ত প্রাণী, সিপ্রিনি ফর্মিস বর্গভুক্ত প্রাণী। আচ্ছা, এখানে কি লিখছে যে প্রশ্নটা হবে হচ্ছে কোন গোত্রভুক্ত, এটা হওয়া দরকার। দেখো সিপ্রিনি ফর্মিস কিন্তু আনসারেই নাই। কোন গোত্রভুক্ত প্রাণী, এটা যদি কোশ্চেন দিত তাহলে সিপ্রিনি ডেই এটা হবে আনসার। ঠিক আছে, তখন এই সিপ্রিনি ডেই হবে আনসার, ডি নাম্বার। রুই মাছের ফিকান্ডিটি কত? ফিকান্ডিটি মানে কি? ফিকান্ডিটি মানে হচ্ছে যে প্রতি কেজি রুই মাছ কতটুকু, কতগুলা ডিম পাড়ে, এটাই হচ্ছে রুই মাছের ফিকান্ডিটি। প্রতি কেজি রুই মাছ কতগুলা ডিম পাড়ে, এটাই হচ্ছে রুই মাছের ফিকান্ডিটি। তো এটা হচ্ছে 1 থেকে 4 লক্ষ পার কেজি, যতদূর মনে পড়ছে। হ্যাঁ। রুই মাছের প্রধান চলন পাখনা কোনটা? এটা হচ্ছে আমাদের পুচ্ছ পাখনা। রুই মাছের জোড়া পাখনা কোনটি? পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, বায়ু পাখনা, সুননি পাখনা। আচ্ছা, আমরা এটা টেকনিক একটা জানি যে প দিয়ে যেগুলা শুরু হবে সেগুলা সবই বিজোড়, প গুলা সবই বিজোড়। তো প বাদে কোনটা আছে? এই যে শ্রোণী পাখনা, এইটা হচ্ছে আমাদের জোড় পাখনা। রুই মাছের পার্শ্ব রেখায় কতটা আইস থাকে? পার্শ্ব রেখায়, এটা দরকার নাই। পার্শ্ব রেখা মানে কি? এই যে সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, এখানে কতটা আইস থাকে এটা দরকার নাই। আলিম স্যারের একটা ইনফো। অ্যাক্টিনোপটেরিডি শ্রেণীর বৈশিষ্ট্য কি? সাইক্লোয়েড আইস অ্যাক্টিনোপটেরিডি শ্রেণীর বৈশিষ্ট্য। রুই মাছের পুচ্ছ পাখনায়
পাখনা রশ্মির সংখ্যা কত? আচ্ছা, আমরা জানি যে রুই মাছের পুচ্ছ পাখনা যেটা, এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ এবং এখানে 19টা পাখনা রশ্মি থাকে। হ্যাঁ, আচ্ছা। তারপরের কোশ্চেনে বলছে রুই মাছের অযুগ্ম পাখনা কয় ধরনের? আমরা জানি রুই মাছের অযুগ্ম পাখনা আছে 3 ধরনের এবং 2 ধরনের যুগ্ম যুগ্ম পাখনা আছে। হ্যাঁ, ওকে। রুই মাছের দেহের অঙ্গীয় তলে কতটি ছিদ্র থাকে? 3টা ছিদ্র থাকে। কি কি? পাঁজর। পাঁজর দিয়ে মনে রাখতে পারি এটা কি কি ছিদ্র থাকে। পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র, এই 3 ধরনের ছিদ্র থাকে। ওকে। রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা থাকে? যুগ্ম পাখনা 2 ধরনের। রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? পুচ্ছ পাখনা মানে কি একদম লেজের দিকে যে পাখনাটা থাকে ওইটা। আমরা দেখি দেখে থাকি যে রুই মাছের ক্ষেত্রে কিন্তু এটা একদম সমান হয়ে থাকে, এরকম এরকম। এই জন্য এটাকে কি বলা হয়? হোমো সার্কাল বলা হয়ে থাকে। ওকে। এটারও সার্কাল দেখা যায় হচ্ছে কন্ড্রিকটিস মাছের ক্ষেত্রে। এই এটারও সার্কাল দেখালাম কেন? দেখো মুখে একটা বলতেছে আর দাগাচ্ছে আরেকটা, হয় এটা। আচ্ছা, রুই মাছের ক্ষেত্রে সংবেদী অঙ্গ থাকে কোথায়? পার্শ্ব রেখাতে। রুই মাছের বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কত? পাখনা রশ্মির সংখ্যা, এইটা মনে রাখার যে ব্যাপারটা, এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিই। সেটা হচ্ছে সবচেয়ে বেশি পাখনা থাকে কোথায়, এটা তোমাকে জানতে হবে। সবচেয়ে বেশি পাখনা থাকে হচ্ছে পুচ্ছ পাখনাতে। হ্যাঁ, পুচ্ছ পাখনাতে সবচেয়ে বেশি পাখনা পাখনা রশ্মি থাকে, সেটা হচ্ছে 19টি। সবচেয়ে কম পাখনা থাকে কোথায়? সবচেয়ে কম পাখনা পাখনা রশ্মি থাকে হচ্ছে পায়ু পাখনাতে। পায়ু পাখনাতে সবচেয়ে কম পাখনা রশ্মি থাকে, সেটা হচ্ছে 7টি পাখনা রশ্মি। ঠিক আছে, তাহলে আর 3টা বাকি থাকতেছে, 2টা কমপ্লিট। এখন আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বক্ষ পাখনা। বক্ষ পাখনা এটা একটু মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে এটা আলাদা করে। কেন বলতেছি? বক্ষ পাখনাতে মনে রাখবা যে 16 থেকে 17টা, 16 থেকে 17টা পাখনা রশ্মি থাকে। এখন বক্ষ আমরা যদি ছবির দিকে খেয়াল করি তাহলে দেখবো যে বক্ষ পাখনার ওপরের দিকে কি থাকে, মানে বক্ষ পাখনা থাকে তো অঙ্কীয় তলে রুই মাছের, আর এর ওপরের দিকে মানে পৃষ্ঠীয় তলে যে একটা পাখনা থাকে ওটার নাম হচ্ছে পৃষ্ঠীয় পাখনা। রাইট, পৃষ্ঠ পাখনা। এটা কিন্তু একদম বক্ষ পাখনার ওপরের দিকে। তো ওইটার কি হয় পৃষ্ঠতে? পৃষ্ঠ পাখনাতে হয় হচ্ছে এর একটু কম, 15 থেকে 16টা। 15 থেকে 16টা পাখনা রশ্মি থাকে। হ্যাঁ, এইবার বাকি থাকে আর কয়টা? আর একটা বাকি বাকি থাকতেছে, সেটা কোনটা? শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে কম, এই দুটার মাঝামাঝি। লাইক তোমার দেখছে সবচেয়ে কম পাখনা রশ্মি হচ্ছে 7টা, যেটা পায়ু পাখনাতে থাকতেছে। এর থেকে একটু বেশি 9টি পাখনা রশ্মি থাকে হচ্ছে আমাদের যে শ্রোণী পাখনাতে। আশা করি আমরা সবগুলা পাখনাতে পাখনা রশ্মির সংখ্যা বুঝতে পারছি। তাহলে এখানে কি হবে? রুই মাছের বক্ষ পাখনার সংখ্যা কত? এখানে কিন্তু সঠিক উত্তর নাই, সঠিক উত্তর হবে হচ্ছে 16 থেকে 17টা পাখনা রশ্মি থাকে, এটা হবে সঠিক উত্তর। এই যে রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইস হচ্ছে ভেন্ট্রিকুলার, সার্কুলার এবং কন্টকযুক্ত। আচ্ছা, রুই মাছের আইসে কি কোনো কাঁটা থাকে? কাঁটা থাকে না, জাস্ট সার্কুলার। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর বলছে রুই মাছের জোড় পাখনা কতটি? আমরা আগে দেখছি জোড় পাখনা 2টা আর হচ্ছে, আচ্ছা জোড় পাখনা কতটি বলছে? কতটি? 4টা। আরে দেখো জোড় মানে কি এক একটা 2টা করে আছে, সেই সেন্স থেকে আমি বললাম যে যদি 2 জোড়া থাকে তাহলে তো 4টা থাকার কথা। জোড় পাখনা কিন্তু 2টা। কি কি কোনটা কোনটা? শ্রোণী পাখনা আর বক্ষ পাখনা, এই 2টা হচ্ছে জোড় পাখনা, আর বিজোড় পাখনা হচ্ছে 3টা। ওকে। রুই মাছের জোড় পাখনা কোনটা? ওই যে প বাদে যেগুলা সেইগুলা হচ্ছে জোড় পাখনা, বক্ষ পাখনা। কোন পাখনাটি মাছকে সাঁতার কাটতে সাহায্য করে? পুচ্ছ পাখনা কিন্তু মাছকে সাঁতার কাটতে সহায়তা করে।
রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিওরোহিতা। রুই মাছের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়? অস্থিময় মাছ, হ্যাঁ। স্ট্রিমলাইন্ড মাছ, হ্যাঁ এটাও সঠিক। এদের দেহ 3 খণ্ডে বিভক্ত। এটা কি সঠিক? নো। হ্যাঁ এটাও সঠিক, কিন্তু প্ল্যাকয়েড আইস না, এটা হচ্ছে সাইক্লোয়েড আইস। সাইক্লোয়েড আইস। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। রুই মাছের পৃষ্ঠ পাখনার সংখ্যা কত? রুই মাছের পৃষ্ঠ পাখনার সংখ্যা কত? আমরা জানি যে পৃষ্ঠ পাখনা হচ্ছে একটা বেজোড় পাখনা, তো এখানে একটা হবে। এক্স্যাক্টলি। রুই মাছের শ্রোণী পাখনা কতটি? শ্রোণী পাখনা হচ্ছে একটা জোড় পাখনা, এই জন্য কি হবে, 2 জোড়া হবে। মানে 2 জোড়া বলতেছি, 1 জোড়া হবে। জোড় পাখনা যেহেতু 1 জোড়া। আহারে, এই জিনিসটা বুঝতে ভুল করছি কেন? যদি বলে যে কতটি, রুই মাছের শ্রোণী পাখনা কতটি? 1 জোড়া। 1 জোড়া মানে 2টা। আর এখানে 2 জোড়া মানে তো 4টা হয়ে যায়। 4টা নাকি না? এই জিনিসটা বুঝতে ভুল করতেছি কেন আমি বারবার? তাহলে রুই মাছের শ্রোণী পাখনা কতটি? রুই মাছের শ্রোণী পাখনা হচ্ছে জোড় পাখনা দিয়ে, তার মানে 1 জোড়া। রাসায়নিকভাবে আইসের গঠন কি রকম? চুন এবং কোলাজেন তন্তু নির্মিত। রুই মাছে কত ধরনের পাখনা আছে? 5 ধরনের পাখনা আছে টোটাল। রুই মাছের বয়স নির্ণয়ে সাহায্য করে কোনটা? অ্যানুলি যেগুলা, এইগুলা বয়স নির্ণয়ে সাহায্য করে। বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয় যেটাকে। কোনটিকে বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়? এই যে অ্যানুলাস বা অ্যানুলি, এটাকে। দেখো, অ্যানুলাস কিন্তু এক ধরনের সার্কুলি, তবে অ্যানুলাস হচ্ছে বড় সার্কুলি। বড় সার্কুলি যেগুলা, সেগুলাকে আলটিমেটলি অ্যানুলি বলা হয়। সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় মাছের গোত্র কোনটি? সিপ্রিনিড বা কার্প যেটা, এইটা। আইসের সম্মুখ ক্ষেত্রে যে লম্বালম্বি খাঁজ দেখা যায় সেটাকে কি বলা হয়? আইসের সম্মুখ ক্ষেত্রে যে লম্বালম্বি খাঁজ দেখা যায় সেটাকে বলা হয় রেডি। কার্প জাতীয় মাছের বিশেষ বৈশিষ্ট্য কোনটা? জীবনচক্রের যে কোনো দশায় নটোকর্ড বিদ্যমান, পাখনা তরুণাস্থিময়, গলবিলীয় দাঁত উপস্থিত, ভোমার দাঁত বিদ্যমান। হ্যাঁ এটা জীবনচক্রের যে কোনো দশায় নটোকর্ড বিদ্যমান। আরে কি হইলো? কার্প জাতীয় মাছের বিশেষ বৈশিষ্ট্য কোনটি বলছে? বিশেষ বৈশিষ্ট্য গলবিলীয় দাঁত উপস্থিত। দরকার নাই এই কোশ্চেনটা। কোনটি সাদৃশ্যপূর্ণ নয়? প্যারামেসিয়াম, ডাফরিয়া, নাভিকুলা, সাইক্লোপস। আচ্ছা, এখানে যে জিনিসটা আসছে, যেখান থেকে কোশ্চেনটা করা হয়েছে, সেটা হচ্ছে ওই যে রুই মাছের খাবারের যে ব্যাপারটা, সেইখান থেকে এই কোশ্চেনটা আসছে। যে জু প্লাঙ্কটন কোনগুলো, দেখো জু প্লাঙ্কটন হচ্ছে ক্লোরেলা, নাভিকুলা, হ্যাঁ, ভলভক্স, এগুলা কিন্তু জু প্লাঙ্কটন। হ্যাঁ, ক্লোরেলা, নাভিকুলা, ভলভক্স এইগুলা কিন্তু ফাইটোপ্লাঙ্কটন। আর অন্যদিকে আমরা দেখি প্যারামেসিয়াম, সাইক্লোপস, ড্যাফনিয়া, এগুলা কিন্তু জু প্লাঙ্কটন। কিভাবে মনে রাখা যায়? আমরা দেখছিলাম যে সাইক্লোপস, ড্যাফনিয়া, এইগুলা কে খাচ্ছিল? এগুলা এগুলা কে খায়? হাইড্রা খায়। আর হাইড্রা কি একটা মাংসাশী প্রাণী না? তো মাংসাশী প্রাণী তো জু খাবে, মানে প্রাণী খাবে। সাইক্লোপস, ড্যাফনিয়া তার মানে কি? সাইক্লোপস, ড্যাফনিয়া হচ্ছে আমাদের জু ক্লোরেলা। হুম। তো প্রাণী কি করে? একটা জিনিস আমি তোমাকে বোঝাই, মনে রাখার টেকনিক আর কি। প্রাণী কি করে? যে কোনো প্রাণী কি করে? প্যারা দেয়, প্রচুর প্যারা দেয়। প্রাণী প্যারা দেয়। প্যারা দেয় কে? প্রাণী। প্রাণী প্যারা দেয় প্রচুর আকারে। তার মানে প্যারামেসিয়াম কিন্তু একটা প্রাণীর বর্গীয়, মানে হচ্ছে জু প্লাঙ্কটন। প্যারামেসিয়াম, সাইক্লোপস, ড্যাফনিয়া। প্যারামেসিয়াম, সাইক্লোপস, ড্যাফনিয়া, এই তিনটা কিন্তু জু প্লাঙ্কটন। আর ফাইটোপ্লাঙ্কটনের অন্তর্ভুক্ত হচ্ছে এই বাকি তিনটা। তাহলে প্যারা দেয় কে? প্রাণী প্যারা দেয়। তাহলে প্যারামেসিয়াম,
তারপর হচ্ছে সাইক্লোপস, ড্যাফনিয়া, এগুলা কিন্তু এই তিনজন কিন্তু ভাই কি জুক্লোরেলা। ন্যাভিকুলা হচ্ছে একমাত্র ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, রুই মাছের পৃষ্ঠ পাখনার কাজ কোনটা? পৃষ্ঠ পাখনা যেটা ওপরের দিকে থাকে, উল্টে যাওয়া থেকে রক্ষা করা, সাঁতারের সময় সুস্থিত রাখা, ওপরের দিকে ওঠার গতিশীল শক্তি যোগান, প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করে। পৃষ্ঠ পাখনার কাজ কোনটি বলছে? উল্টে যাওয়া থেকে রক্ষা, সাঁতারের সময় সুস্থিত রাখা। কাজ এগুলা পাখনার কাজ আসে না, এটা কখনো মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন নয়। তবে আমার মনে হয় যেটা এটা কিরকম থাকে, এই ওপরে থাকে তো, তাই না? ও যখন সাঁতরাবে যখন, তখন কিন্তু এই উপরেরটা হয় সাঁতারের সময় সুস্থিত রাখবে, না হয় উল্টে দেওয়া থেকে রক্ষা করবে। এই দুটার মধ্যে যে কোনো একটা আনসার দেখি। হ্যাঁ, এই যে উল্টে দেওয়া থেকে রক্ষা করে। নিচের কোনটি সঠিক নয়? মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ আইস। হ্যাঁ, পার্শ্বরেখায় বিদ্যমান আইস পানি হতে সংবেদ গ্রহণ করে থাকে। হ্যাঁ, অ্যানোলি দ্বারা মাছের বয়স এবং বৃদ্ধি হার নির্ণয় করা হয়। আইস ত্বকের এপিডার্মাল স্তর থেকে উদ্ভূত। তো প্রথম যে এই তিনটাই তো সঠিক, তাহলে লাস্টেরটা ভুল। হ্যাঁ, রুই মাছের ফুলকা উভয় সারিকে একত্রে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলে। না, রুই মাছের ফুলকার ক্ষেত্রে প্রত্যেকটা ইয়াকে বলা হয়, প্রত্যেকটা সারিকে বলা হয় হেমিব্রাঙ্ক, আর উভয় সারিকে একসাথে বলা হয় হচ্ছে হলোব্রাঙ্ক। তাহলে প্রথমটায় কিন্তু ভুল দেওয়া আছে। 5টি ফুলকা আর হচ্ছে 5টি ফুলকা থাকে, অপর নাম হচ্ছে ফুলকা রেগার। দুই সারির মাঝে বৃদ্ধিপ্রাপ্ত ইন্টার দরকার না, এটা বাজে কোশ্চেন, ওরকম কোশ্চেন আসবে না। রুই মাছের পৃষ্ঠ পাখনার কতটি পাখনা রশ্মি থাকে? আচ্ছা, এটা আমরা দেখছিলাম যে বক্ষতে কতগুলা ছিল, বলছিলাম বক্ষতে থাকে হচ্ছে 16 থেকে 17টা। আর বক্ষ পাখনার ওপরের দিকে পৃষ্ঠ পাখনা থাকে কোথায়? বক্ষ পাখনার ওপরে। হুম, পৃষ্ঠতে কত থাকে? তাহলে পৃষ্ঠতে থাকে হচ্ছে 15 থেকে 16টা। দেখো কই, 15 থেকে 16টা নাই, তো 14 থেকে 16 দেওয়া যায় আর কি। হ্যাঁ, আলটিমেট অ্যান্সার কিন্তু 15 থেকে 16 হবে। কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য? সার্কুলাস, হেটারো সার্কাল, ডেন্টাইন, বারবেল। মানে কি? কি দিচ্ছে? আপনি কি জানেন? হ্যাঁ, জানি। রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য। রুই মাছের কিসের ক্ষেত্রে? হেটারো সার্কাল তো না, বারবেল, ডেন্টাইন, সার্কুলাস, মেবি সার্কুলাস হবে। ও মাই গড, বারবেল হবে। দরকার নাই, কোত্থেকে আনে আল্লাহ জানে। ডাকটাস কুভিয়েরি মাছে, ডাকটাস কুভিয়েরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? শিরা তন্ত্রের অংশ। হ্যাঁ, কোন ধমনী রুই মাছের বক্ষ পাখনাকে রক্ত সরবরাহ করে? বক্ষ পাখনাকে রক্ত সরবরাহ করে ইলিয়াক ধমনী না, ইলিয়াক ধমনী হচ্ছে শ্রোণীতে রক্ত সরবরাহ করে। রেনাল ধমনী হচ্ছে তোমার কিডনিতে। কর্ডাল ধমনী হচ্ছে তোমার লেজে রক্ত সরবরাহ করে। বক্ষ পাখনাতে হচ্ছে এই সাবক্লাভিয়ান ধমনী। রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে ডাকা হয়? শিরা হৃৎপিণ্ড নামে ডাকা হয়, যেহেতু শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় এই কারণে। শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে কোন ধমনী? শ্রোণী পাখনায় হচ্ছে ইলিয়াক ধমনী। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কেন? কারণ এটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ বহন করে এই কারণে। রুই মাছের গ্রাসনালী এবং বায়ুথলির মাছের সংযোগকারী নালীকে কি বলা হয়? গ্রাসনালী আর হচ্ছে বায়ুথলি। হুম, আচ্ছা, এটা হচ্ছে ডাকটাস নিউমেটিকাস। আর একটা জিনিস আছে, ওয়েবেরিয়ান অসিকল। ওয়েবেরিয়ান অসিকল ওইটা হচ্ছে অন্তঃকর্ণের সাথে যুক্ত করে যে কাজটা করে, ওইটা হচ্ছে ওয়েবেরিয়ান অসিকল। হ্যাঁ, রুই মাছের সাবক্লেভিয়ান ধমনী কোন অঙ্গে রক্ত সরবরাহ করে? সাবক্লেভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান ধমনী হচ্ছে যকৃতে রক্ত সরবরাহ করে। ও মাই গড, সিলিয়াক মেজেন্টেরিক ধমনী হবে। দ্যাট, এই ভুলটা আমি করলাম। যকৃতে রক্ত সরবরাহ করার কাজ কে করে? সিলিয়াকো মেজেন্টেরিক ধমনী।
সিলিয়াক ও মেসেন্টেরিক ধমনী হচ্ছে যকৃতে রক্ত সরবরাহ করার কাজ করে। আর সাবক্লাভিয়ান ধমনী যেটা, এটা বক্ষ অস্থি চক্রে রক্ত সরবরাহ করার কাজটা করে। রুই মাছের ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? ইলিয়াক ধমনী হচ্ছে শ্রোণী পাখনাতে রক্ত সরবরাহ করে। রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? প্যারাইটাল, ইলিয়াক, সিলিয়াক ও মেসেন্টেরিক, সাবক্লাভিয়ান। খাইছে প্যারাইটাল মেবি, দেখতে হবে। আরে সিলিয়াক ও মেসেন্টেরিক আমরা জানি যে এটা তোমার যকৃৎ, পাকস্থলী এইসব জায়গায়। তো বায়ুথলি তো মাঝে যাবে নামের কোশ্চেন, নট ইম্পর্টেন্ট তো। তা আমি একটু ক্রস চেক দিয়ে দেখি। হ্যাঁ, এটা ক্রস চেক দিয়ে দেখেছি আমি। এটা আসলে আজমল স্যারের বইতে এই ধরনের ইনফো নাই, এটা দরকার নাই কোনো। রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? আচ্ছা, কোন দিক থেকে কোন দিকে এটার কথা বলছে। ওকে, প্রথমে অলিন্দ থেকে যায় নিলয়তে, ঠিক আছে। নিলয় থেকে যায় হচ্ছে বালবাস আর্টারিওসাসে, সেখান থেকে ফুলকা, প্রথমটা সঠিক। কোন প্রাণীতে এক চক্রী রক্ত সংবহন দেখা যায়? ল্যাবিও রোহিতার ক্ষেত্রে এক চক্রী রক্ত সংবহন দেখা যায়। রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে কোনটির মাধ্যমে? হৃৎপিণ্ড থেকে ফুলকায় যেটা প্রবেশ করে সেটা হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বা অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। এটা ভেনাস হার্ট পাওয়া যায় কাছের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে। রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে কোন ধমনী? ইলিয়াক ধমনী হচ্ছে শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে। রুই মাছের রক্ত সংবহন কোন ধরনের? এক চক্রী রক্ত সংবহন। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? দুটি অলিন্দ একটি নিলয় না। সাইনাস ভেনোসাস অনুপস্থিত, নো। ভেনোসাস উপস্থিত থাকে, সাইনাস ভেনোসাস। কোনাস আর্টেরিওসাস বিদ্যমান, নো। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, হ্যাঁ। মাছের পাকস্থলী এবং অন্ত্রে কোন ধমনীর মাধ্যমে রক্ত সংবহিত হয়? এটা হচ্ছে সিলিয়াক ও মেসেন্টেরিক ধমনীর মাধ্যমে। ভেনাস হার্ট পাওয়া যায় নিচের কোন শ্রেণীর প্রাণীদের মধ্যে? অ্যাক্টিনোপটেরিদের ক্ষেত্রে। রুই মাছে সিউডোব্রাঙ্কিয়ার সাথে যুক্ত থাকে কোন ধমনী? তো সিউডোব্রাঙ্কিয়ার সাথে যুক্ত থাকে আমরা জানি যে মেবি অফথ্যালমিক ধমনী হবে, 50% শিওর আমি, দেখতে হবে, হ্যাঁ। রুই মাছের হৃৎপিণ্ড কোন প্রকৃতির? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে ভেনাস হার্ট, যেহেতু এখান থেকে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নয় কোনটি? অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিওসাস, সাইনাস ভেনোসাস। আচ্ছা, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, হ্যাঁ। সাইনাস ভেনোসাস, বালবাস আর্টেরিওসাস। সাইনাস ভেনোসাস কিন্তু কোনো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নয়। খাইছে রে। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু বালবাস আর্টেরিওসাস নয়। কারণ কি? কারণ বালবাস আর্টেরিওসাস হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়াদেশীয় স্ফীত অংশ, তাই না? এই অ্যাট্রিয়ামেরই কিন্তু স্ফীত অংশ হচ্ছে বালবাস আর্টেরিওসাস। তাপ, এটা ভুল করলাম। পরের কোশ্চেন, সাইনাস ভেনোসাস কোন পথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত হয়? সাইনাস ভেনোসাস কোন পথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত? আচ্ছা, এটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে, ঠিক আছে। সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে যে ছিদ্র সেটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথ। দুইটার মিক্সড একটা ভার্সন। কোন পথে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে? আচ্ছা, অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, রাইট। তো এটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল যে ছিদ্রপথ সেটা দিয়ে। কারণ সাইনাস ভেনোসাস কিরকম হয়? দুই পাশ থেকে আসা বড় দুইটা শিরা, যেটাকে বলা হয় হচ্ছে তোমার ডাক্টাস কুভিয়েরি, হ্যাঁ। দুইটা শিরার মাধ্যমে কি আসে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে। এইটা দুইটা কিন্তু মিলে সাইনাস ভেনোসাস গঠন করে, যেটা অ্যাট্রিয়ামে প্রবেশ করে সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথের মাধ্যমে। রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ কোনটা? রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ হচ্ছে অ্যাট্রিয়াম। রুই মাছের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল কোথায় উন্মুক্ত হয়? ভেন্ট্রিকল হচ্ছে বালবাস আর্টারিওসাসে উন্মুক্ত হয়।
রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি নাই? এখানে কিন্তু কোনাস আর্টেরিওসাস থাকে না। হৃৎপিণ্ডের কোন অংশ সর্বপ্রথম সংকুচিত হয়? আচ্ছা, সাইনাস ভেনোসাস সংকুচিত হইলে কিন্তু রক্তটা যায় কোথায়? এই অ্যাট্রিয়ামে চলে যায়। ঠিক আছে, সাইনাস ভেনোসাস সর্বপ্রথম সংকুচিত হয়। বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কোথায় রক্ত বহন করে? বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হচ্ছে ফুলকা থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। হ্যাঁ। সিউডো ব্রঙ্কে রক্ত পরিবহন করে কোন বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী? প্রথম। অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয় কোনটা? প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়। কোন ধমনী ক্যারোটিড ধমনী হিসেবে বিস্তৃত হয়? পার্শ্বীয় ধমনীটা হচ্ছে ক্যারোটিড ধমনী হিসেবে বিস্তৃত হয়। এটা আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে প্রথম এবং দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয় বহির্বাহী ধমনী, এই দুইজন মিলে গঠন করে হচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা। ল্যাটেরাল। আর তৃতীয় প্লাস চতুর্থ এই দুইজন মিলে গঠন করে হচ্ছে ক্যারোটিড। এই দুইজন মিলে কি গঠন করে? ক্যারোটিড ধমনী। হ্যাঁ, এই ক্যারোটিড ধমনী আর ল্যাটেরাল ধমনী এই দুইজন মিলে পরবর্তীতে গঠন করে হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। হ্যাঁ, সার্কিউলাস সেফালিকাস গঠন করে পরবর্তীতে। তাহলে কি হচ্ছে যে ক্যারোটিড ধমনী গঠন করে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ পার্শ্বীয় ধমনী মিলে। ডরসাল অ্যাওর্টা গঠন করে, পরের কোশ্চেনে বলছে ডরসাল অ্যাওর্টা গঠন করে কোনটা? দুটি পৃষ্ঠীয় ধমনী মিলে কিন্তু ডরসাল অ্যাওর্টা গঠন করে থাকে। দুটি পৃষ্ঠীয় ধমনী ডরসাল অ্যাওর্টা গঠন করে। কোনটি ডরসাল অ্যাওর্টার শাখা নয়? সাবক্লেভিয়ান ধমনী, প্যারাইটাল ধমনী, অপথ্যালমিক ধমনী, কর্ডাল ধমনী? এটা জানি না, দেখি অ্যান্সার দেখে দিতে হবে। সি, অপথ্যালমিক ধমনী। অপথ্যালমিক ধমনী কি করে? চোখে রক্ত সরবরাহ করা হচ্ছে অপথ্যালমিক ধমনী। দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে কোন ধমনী? দেহ প্রাচীরে, তাই না? প্যারাইটাল ধমনী। রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? বৃক্কে। ডাক্টাস কুভিয়েরি উন্মুক্ত হয় না কোন শিরা? ডাক্টাস কুভিয়েরিতে উন্মুক্ত হয় না কোন শিরা? অ্যান্টেরিয়র কর্ডিনাল। নো, দরকার নাই। রুই মাছে হৃৎপ্রাচীর কি নামে পরিচিত? পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম? আচ্ছা, হৃৎপ্রাচীরের কথা বলছে, তো এটা হচ্ছে পেরিকার্ডিয়াম নামে পরিচিত। রুই মাছে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান? এখানে হচ্ছে এক চক্রে রক্ত সংবহন বিদ্যমান। এক চক্রী মুক্ত নয়, বরং এক চক্রী এবং বদ্ধ। আচ্ছা, রুই মাছে কয়টি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী রয়েছে? আচ্ছা, এখানে হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী রয়েছে টোটাল হচ্ছে তোমার 5 জোড়া। কারণ ওই যে একটা সিউডো ব্রাঙ্ক আছে, তো 5 জোড়া না, সরি 4 জোড়া। আচ্ছা, আমি এটা 5 জোড়া বলার কারণ কি ছিল? কারণ হচ্ছে মেনলি ধমনী বলতেছি ফুলকার সংখ্যা 4 জোড়া, কিন্তু একটা তো সিউডো ব্রাঙ্ক আছে, সেইখানেও তো রক্ত সরবরাহের প্রয়োজন হয়। তো সেখানে কি হবে? আর একটা তো ধমনীর প্রয়োজন হবে। এইটা ভেবে আমি 5 জোড়া বলছি। তা আমি আরেকটা বার ক্রস চেক দিয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, ওইটাকে কাউন্ট করা হয় নাই, যেটা দেখলাম যে 4 জোড়া ফুলকা, তো ওই সিউডো ব্রাঙ্কের কথাটা হিসাব করা হয় নাই, এজন্য বলা হচ্ছে 4 জোড়া। হ্যাঁ, ব্রাঙ্কিয়াল ধমনী আলটিমেটলি 4 জোড়া, এটা একটু দেখে রাখতে হবে। রুই মাছ সম্পর্কে সঠিক নয় কোনটা? সাইক্লোয়েড আইস, হ্যাঁ, ফাইসোস্টোমাস মাছ, ডিমার্সাল ডিম, ধমনী হৃৎপিণ্ড? এটা সঠিক নয়, শিরা হৃৎপিণ্ড হবে। রুই মাছের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে কোন ধমনীর উৎপত্তি হয়? অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী, এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী, অঙ্কীয় ধমনী, পৃষ্ঠীয় ধমনী? আচ্ছা, ভেন্ট্রিকল থেকে কোন ধমনীর উৎপত্তি হয়?
আমরা জানি এইখান থেকে যে কি হয়, ফুলকার ভেতরে প্রবেশ করে, আর ফুলকার ভেতরে যেটা যায় সেটা হচ্ছে অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। আরে কি হইল, অঙ্কীয় ধমনী। আরে কেমনে কি ভাই, দেখ অঙ্কীয় ধমনী কেমনে হয়? ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা, এইটা বোঝাতে চাইছে। যাক, বাদ দাও ওটা। রিমাছের দেহে রক্ত সংবহনের ক্ষেত্রে কোনটি সঠিক? সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাস, এইটা। নিচের কোন শিরা হেপাটিক সাইনাস থেকে রক্ত সংগ্রহ করে? হেপাটিক শিরা, হেপাটিক পোর্টাল শিরা। নো নিড। তারপরে কোশ্চেন, রুই মাছের হৃৎপিণ্ড কতটি প্রকোষ্ঠে বিভক্ত? 3টা প্রকোষ্ঠে। খাইছে রে, 3টা প্রকোষ্ঠই। তবে গোনার ক্ষেত্রে এটাকে 2টা প্রকোষ্ঠ হিসেবে ধরা হবে। কেন 3টা প্রকোষ্ঠ কিভাবে আমি বলি, তুমি যদি বাইরে থেকে দেখো তাহলে দেখবা যে 4টা প্রকোষ্ঠ, কিন্তু একটা প্রকোষ্ঠ যেটা হচ্ছে তোমার বালবাস আর্টারিওসাস, এটাকে কিন্তু গণনা করা হয় না। হ্যাঁ, সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল তিনটাই আলটিমেটলি, তবে ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়াম এইটার হিসাব করা হয়েছে এখানে, সেক্ষেত্রে 2টা, সেক্ষেত্রে 2টাই বলা যায়। রুই মাছের প্রাকৃতিক প্রজনন স্থান কোনটা? এটা হচ্ছে শীতলক্ষা নদী, আড়িয়াল খাঁ নদী, মেঘনা নদী, সাঙ্গু নদী। প্রাকৃতিক প্রজনন স্থান খাইছে। আমরা জানি যে হালদা নদী হচ্ছে রুই মাছের ক্ষেত্রে একটা প্রাকৃতিক প্রজননের জন্য একটা দারুণ জায়গা, তো এখানে হালদা নাই, কি হবে? আড়িয়াল খাঁ হতে পারে। এক্স্যাক্টলি, আড়িয়াল খাঁ। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন? জুন থেকে জুলাই মাসে। আমরা জানি যে রুই মাছের যে প্রজনন সময় সেটা হচ্ছে জুন থেকে জুলাই মাস, জুন থেকে আগস্ট মাস দেওয়া আছে, এটাইকে গ্রহণ করব আমরা। 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা আমরা জানি যে 0 থেকে 72 ঘন্টা বয়স্ক যে মাছগুলা, সেইগুলাকে কি বলা হয়? সেইগুলাকে বলা হয় হচ্ছে তোমার রেণুপোনা বলা হয় সেগুলাকে। হ্যাঁ, 0 থেকে 72 ঘন্টা বয়স পর্যন্ত সেটাকে বলা হয় রেণুপোনা। তারপর 72 ঘন্টা থেকে 8 দিন, 72 ঘন্টা থেকে 8 দিন বয়স্ক যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রাই পোনা বা ধানি পোনা, ফ্রাই পোনা বা ধানি পোনা। তো 0 থেকে 72 ঘন্টা যে বয়স্ক মাছগুলা, এইগুলার ক্ষেত্রে দৈর্ঘ্য হয় হচ্ছে 7 মিলিমিটার, 7 মিলিমিটার দৈর্ঘ্য হয়ে থাকে। তারপর 72 ঘন্টা থেকে 8 দিন যে মাছগুলা, এইগুলার ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে থাকে হচ্ছে তোমার 12 মিলিমিটার পর্যন্ত, 12 মিলিমিটার দৈর্ঘ্য হয়ে থাকে। হ্যাঁ, তারপর 8 দিন থেকে, ঠিক আছে, পরবর্তীতে 8 দিন থেকে আমরা যদি দেখি, 8 দিন মানে কি 9 দিন, হ্যাঁ, 8 দিনের পরবর্তী 9 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত, 9 থেকে 30 দিন বয়স্ক যে মাছগুলা, সেইগুলাকে বলা হয় হচ্ছে আঙুলি পোনা। সেগুলাকে কি বলা হয়? আঙুলি পোনা। যাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দৈর্ঘ্য কিন্তু তাদের ক্ষেত্রে 30 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, তাই না? তো এই যে 9 থেকে 30 দিন বয়স্ক যে মাছগুলা, সেই কাতারে কিন্তু এই 25 দিন বয়সী মাছগুলা পড়তেছে। এজন্য এদের দেহের দৈর্ঘ্য হয়ে থাকতেছে 30 মিলিমিটার। হ্যাঁ, ওকে, এইখানে বিস্তারিত বলা আছে, স্কিপ করে দেখে নিতে পারো, স্কিপ মানে পজ করে দেখে নিতে পারো, সরি। আচ্ছা, ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়? এটা হচ্ছে 30 থেকে 45 মিনিট সময় পর। রুই মাছের প্রজনন সময় কোনটা? জুন থেকে জুলাই মাস। বাংলাদেশে কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? হালদা নদীতে হয়।
যৌন পরিপক্ক স্ত্রী রুই মাছের দৈর্ঘ্য হয় কত? 51 থেকে 70, মেবি, দেখি। হ্যাঁ, 51 থেকে 70 সেন্টিমিটার। রুই মাছের প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ থাকে? ফুলকা আর্চ থাকে কতগুলা? 4টা। আচ্ছা, এইখানে এইখানে দেখতো, এখানে কিন্তু 4টা হবে না, এখানে 5টা হবে। কেন? কারণ ওই যে সেই সিউডো ব্রাঙ্কের জন্য। সিউডোব্রাঙ্কের জন্য তো একটা বাড়তি ছিদ্র থাকবে, বা একটা বাড়তি আর্চ থাকবে হচ্ছে এই সিউডোব্রাঙ্কের কারণে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আর্চের সংখ্যা প্রতি পাশে 5টা হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এটা একটু কনফিউজিং, 2-3 বার একটু এই জিনিসটা কোশ্চেন ব্যাংকে সলভ করলে বা পড়ার সময় যখন বইয়ে লিখে রাখা ভালো। এটা দাগানো লাইনের ভেতরেও আছে যে 5টা করে, হ্যাঁ, প্রতি পাশে 5টা করে ফুলকা আর্চ থাকে। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখতে হবে, যেহেতু এখানে 4টা এবং 5টা, এই জিনিসটা একটু মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, ব্রঙ্কিয়াল ধমনী যেটা, সেটা প্রতি পাশ থেকে দেখতে পাচ্ছি আমরা যে 4টা করে বের হচ্ছে, মানে 4 জোড়া ব্রঙ্কিয়াল ধমনী থাকে, অন্তর্বাহী হোক বা বহির্বাহী হোক, সেই দুইটা ক্ষেত্রেই। আবার ফুলকা আর্চের সংখ্যা আমরা দেখতে পারতেছি 5টা করে প্রতি পার্শ্বে। তো এই ক্ষেত্রে এইগুলা 4 এবং 5-এর যে কনফিউশনটা, এটা একটু দেখে রাখতে হবে। রুই মাছের কোন অঙ্গে রেটিয়ে মিরাবিলিয়া পাওয়া যায়? এটা হচ্ছে রুই মাছের যে বায়ুথলি, সেখানে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায়, যেটা আলটিমেটলি যে লাল রঙের গ্যাস গ্রন্থি, সেটাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে? আচ্ছা, রুই মাছকে অক্সিজেন গ্রহণে সহায়তা করে হচ্ছে ফুলকা ফিলামেন্ট, যেটা এটা। মাঝে ম্যাডামের ইনফরমেশন। রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? আচ্ছা, রুই মাছের পটকাতে কোন কোন গ্যাস থাকে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে এবং হাইড্রোজেন গ্যাস থাকে। অক্সিজেন গ্যাস থাকে না। ও মাই গড, কি করলাম এটা! কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন থাকে, আর নাইট্রোজেন থাকে। হাইড্রোজেন থাকে না। দেখি বইটা বইটা একটু ক্রস চেক দিই আমি, ওয়েট। হ্যাঁ, 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 রাইট, 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 আমি ভুল করছি আমি একটু। কি কি থাকে? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন। এটা কার্বন ডাইঅক্সাইড থাকবে, এটা শিওর। অক্সিজেনও থাকে, প্রাণী যেহেতু বেঁচে থাকার জন্য তো ভাই অক্সিজেন লাগবে। কার্বন ডাইঅক্সাইড ওর শ্বসনে তৈরি হবে, তাই না? আর নাইট্রোজেন হচ্ছে বাড়তি। হাইড্রোজেন কিন্তু থাকে না, হাইড্রোজেন থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? হাইড্রোজেন গ্যাস থাকে না। স্টার দিয়ে রাখি এটাকে, স্টার মার্ক। বায়ুথলির নিউমেটিক নালী কোথায় যুক্ত থাকে? আচ্ছা, নিউমেটিক নালী যুক্ত থাকে হচ্ছে অন্য নালীর সাথে। রুই মাছের রেণুপোনার দৈর্ঘ্য কত মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে? রেণুপোনা কোনটা? রেণুপোনা হচ্ছে ওই যে 0 থেকে 72 ঘন্টা বয়সী যে মাছগুলা, ওইগুলা হচ্ছে রেণুপোনা, যেগুলার দৈর্ঘ্য হয়ে থাকে হচ্ছে 7 মিলিমিটার পর্যন্ত। আঙ্গুলিপোনার বয়স সীমা কত? আঙ্গুলিপোনা, আঙ্গুলিপোনা কোনটা? প্রথম পর্যায়টা হচ্ছে 0 থেকে 72 ঘন্টা বয়স পর্যন্ত, যেটা সেটাকে বলতেছি রেণুপোনা। তারপর 72 ঘন্টা থেকে 8 দিন বয়স্ক যে মাছগুলা, সেইগুলাকে বলতেছি ফ্রাইপোনা বা ধানিপোনা। তারপর 9 দিন থেকে 30 দিন বয়স্ক যে মাছগুলা, সেইগুলাকে আমরা বলি হচ্ছে আঙ্গুলিপোনা, এবং তার থেকে বেশি হলে সেইগুলাকে বলা হয় ব্রুড মাছ। কোন নদীকে প্রাকৃতিক জিনব্যাগ সমৃদ্ধ মৎস্য খনি বলা হয়? হালদা নদীকে। রুই মাছের প্রজনন ঋতু কোনটা? জুন থেকে জুলাই। আমরা জানি যে জুন জুলাই মাসে কিন্তু আলটিমেটলি রুই মাছের প্রজনন হয়। আর এই সময়টা কি? এই সময়টা হচ্ছে বর্ষাকাল। বর্ষা ঋতুতে কিন্তু নদী নদীতে কিন্তু প্রচুর পানি থাকে, তখন কিন্তু এদের ক্ষেত্রে প্রজননের জন্য উপযুক্ত একটা সময়। রুই মাছের লার্ভায় কত ঘন্টা পর স্পষ্টভাবে চোখের উপস্থিতি দেখা যায়? নো নিড, দেখে রাখে, এমনি দেখে রাখতে পারো। 12 ঘন্টা পর, 12 ঘন্টা পর। তবে এটা স্ট্যান্ডার্ড না, আসবে না এটা। রুই মাছের লার্ভা 12 ঘন্টা পর চোখের উপস্থিতি স্পষ্ট হয়ে দেখা যায়। রুই মাছের গলবিলীয় অঞ্চলে কতটি ফুলকা ছিদ্র থাকে? গলবিলীয় অঞ্চলে ফুলকা ছিদ্রের সংখ্যা হচ্ছে
ফুলকা আর্চের সংখ্যা আমরা দেখছিলাম 5 জোড়া, তবে এটা এখানে একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, 5 জোড়া। ফুলকা আর্চের সংখ্যা হচ্ছে 5 জোড়া। রাইট। ল্যাবিও রোহিতার প্রধান শ্বসনাঙ্গ কি? প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে ফুলকা। কোনটাতে ডাকটাস নিউমেটিকাস রয়েছে? ডাকটাস নিউমেটিকাস রয়েছে হচ্ছে ডাকটাস নিউমেটিকাস রয়েছে রুই মাছে। কোন প্রক্রিয়ায় ফুলকাতে গ্যাসের বিনিময় হয়? আচ্ছা, ফুলকাতে গ্যাসের বিনিময় ব্যাপন পরিশোষণ। হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়ায়। বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? বায়ুথলিতে, তাই না? এটা হচ্ছে সিলিয়াক ও মেজেন্টারিক ধমনী করে এই কাজটা। রুই মাছের বায়ুথলি কোন ধরনের? এটা হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের। রুই মাছের বায়ুথলি হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের, কারণ কি? অন্য নালীর সাথে কানেক্টেড থাকে এই কারণে। রুই মাছের বায়ুথলি টিউনিকা ইন্টারনা কি নির্মিত? টিউনিকা ইন্টারনা কি নির্মিত? জানি না এটা। মসৃণ পেশি, বাট নো নিড, এটা দরকার নাই। রেটিয়া মিরাবিলিয়া কি? এটা হচ্ছে এক ধরনের গ্যাস গ্রন্থি। বায়ুথলিতে কোন গ্যাস থাকে না? আমি আগেই দেখাইছি, এটা ভুল করছিলাম আমরা একবার। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এই তিনটা থাকে, হাইড্রোজেন থাকে না। হ্যাঁ, বা কার্বন মনোঅক্সাইড থাকে না। আচ্ছা, বায়ুথলি অন্তঃকরণের সাথে কোন অস্থি দিয়ে যুক্ত থাকে? অন্তঃকরণের সাথে ভেবেরিয়ান অসিকল দিয়ে যুক্ত থাকে। ভেবেরিয়ান অস্থিমালার কাজ কি? ভেবেরিয়ান অসিকল যেটা, এটার কাজ কি? ভারসাম্য রক্ষা, শ্রেণীবিন্যাস, প্রতিসাম্যতা, পেরিলিম্ফ শোষণ। মেবি ভারসাম্য রক্ষা, দেখি। হ্যাঁ, ভারসাম্য রক্ষা। ভেবেরিয়ান অসিকল অন্তঃকরণের সাথে যুক্ত রেখে একটা ভারসাম্য রক্ষা করে আর কি। বায়ুথলি সম্পর্কে সঠিক নয় কোনটি? সঠিক নয় কোনটা বায়ুথলি সম্পর্কে? দুটি অসম প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, দুটো অসম প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা কিন্তু একটু বড় ধরনের থাকে। বায়ুথলি দুইটা প্রকোষ্ঠের, একটা প্রকোষ্ঠ বড়, একটা প্রকোষ্ঠ কিন্তু ছোট, ঠিক আছে। সিপ্রিনিট মাছে ফাইসোস্টোমাস ধরনের, হ্যাঁ ঠিক আছে, তরুণাস্থিযুক্ত মাছে থাকে। বায়ুথলি কিন্তু তরুণাস্থিযুক্ত মাছে থাকে না, এটা এটা ভুল। হ্যাঁ, মাছের ভাসালো অঙ্গ কোনটি? ভাসিয়ে রাখতে সাহায্য করে কোনটা? এই বায়ুথলি কিন্তু মাছকে ভাসিয়ে রাখতে সহায়তা করে। রুই মাছের প্রজননকে ত্বরান্বিত করে কোনটা? অক্সিজেন। রুই মাছের ক্লিভেজ কি ধরনের? আচ্ছা, রুই মাছের যে ক্লিভেজটা, সেটা কিন্তু মেরোব্লাস্টিক ক্লিভেজ। স্রোতস্বিনী নদীতে ডিম ত্যাগের সুবিধা কি? পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি, বিরামহীন স্রোত, পোনার জন্য পর্যাপ্ত খাবার, সবগুলা। হ্যাঁ, সবগুলাই। সবগুলা সুবিধাই কিন্তু পেয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায়, বিরামহীন স্রোত পায়, পোনার জন্য পর্যাপ্ত খাবার পায়। শুক্রাশয় কি দিয়ে দেহপ্রাচীরে ঝুলানো থাকে? শুক্রাশয় কি দিয়ে দেহপ্রাচীরে ঝুলানো থাকে? এটা হচ্ছে মেসোরকিয়াম দিয়ে কিন্তু শুক্রাশয় ঝুলানো থাকে। আর ডিম্বাশয় হচ্ছে মেসোরভিয়াম দিয়ে ঝুলানো থাকে। গোড়ায় অতি খর্ব অন্তঃফুলকা ব্যবধায়কযুক্ত শীর্ষে মুক্ত ফুলকাকে কি বলে? নো নিড। কোনটির মাধ্যমে ফুলকা থেকে রক্তে সর্বোচ্চ অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়? এই যে পানি স্রোত তন্ত্র যেটা আছে, ওইটা দিয়ে। হুম, যেসব বায়ুথলি নালীপথ অন্ননালীর সাথে যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফাইসোস্টোমাস বায়ুথলি। বায়ুথলির অন্তঃপ্রাচীরে অবস্থিত লাল রঙের গ্যাস গ্রন্থির নাম কি? এটা হচ্ছে রেটিয়া মিরাবেলিয়া। রুই মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ কোনটি? প্লবতা রক্ষাকারী অঙ্গ হচ্ছে বায়ুথলি বা সন্তরণথলি বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ, সবগুলা।
মানে বায়ুথলির অন্যান্য নামগুলাই কিন্তু এই সন্তরণথলি বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। কোন প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয়? গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? অর্গানোজেনেসিস, গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন, ক্লিভেজ। গ্যাস্ট্রুলা থেকে হচ্ছে বিভিন্ন অঙ্গ তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে অর্গানোজেনেসিস। কোন ফুলকা আর্চে কোনো ফুলকা থাকে না? প্রথম ফুলকা আর্চে কোনো ফুলকা থাকে না। ও মাই গড, আলিম স্যারের কোশ্চেন কি বলছে যে পঞ্চম ফুলকাতে। এটা আজমল স্যারের বইতে নাই, এটা দেখে রাখতে পারো। পঞ্চম ফুলকাতে কোনো ফুলকা আর্চে কোনো ফুলকা থাকে না, কারণ ওইটা হচ্ছে যে সিউডো ব্রাঙ্ক আর কি। ফুলকা কোন অংশে ফুলকার কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? ফুলকার ল্যামিলাতে। হ্যাঁ। আর কতগুলো আছে? 37টা তো, তাই না? আর 10টা আছে। বায়ুথলি থেকে রক্ত সংগ্রহ করে কোন শিরা? হেপাটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, কার্ডিনাল শিরা, জুগুলার শিরা। কি বলছে? বায়ুথলি থেকে রক্ত সংগ্রহ করে কোন শিরা, তাই না? তো জুগুলার শিরা মেবি এটা। হেপাটিক পোর্টাল শিরা কেমনে কি? হেপাটিক মানে তো যকৃৎ পোর্টাল শিরা, এটা বায়ুথলি থেকে রক্ত সংগ্রহ করে। আলিম স্যারের কোশ্চেন, না দেখলেও বাদ দিতে পারো, সমস্যা নেই। বায়ুথলির কাজের সাথে সম্পৃক্ত নয় কোনটি? অভিযোজনে সক্ষম, ভাসালো, মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়, হাইড্রোস্ট্যাটিক অঙ্গ হিসেবে কাজ। বায়ুথলির কাজের সাথে সম্পৃক্ত নয় কোনটি বলছে? বায়ুথলি কিন্তু অভিযোজনক্ষম ভাষণ, তো এটা ঠিক আছে। তারপর হাইড্রোস্ট্যাটিক অঙ্গ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়, মধ্যাকর্ষণ কেন্দ্র, এইটা কিন্তু নয়। আউ শ্যাট, কি হইল? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় এটা? যাই হোক, বাদ দাও, দেখে এটা দেখে রাখে আর কি। বায়ুথলির কাজের সাথে সম্পৃক্ত নয় কোনটি তাহলে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়। এটা কে করে আসলে? আমি একটু চেক চেক দিয়ে আসি, ওয়েট। দেখো এখানে কি একটা গাধার মতো কাজ আমি করছি। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের কাজ বায়ুথলি কেমনে করবে রে? এটা এই কাজটা তো করবে হচ্ছে তোমার ফুলকা। আরে এই কাজটা ইজি জিনিস, ভুল করলাম। নিচের কোনটি বায়ুথলির অপর নাম নয়? হাইড্রোস্ট্যাটিক অঙ্গ, হ্যাঁ পটকা, সন্তরণ থলি। সাঁতার থলি না কিন্তু, সন্তরণ থলি। এটা ভুল দেওয়া আছে, সাঁতার থলি না, সন্তরণ থলি, শ্বাসথলি। হ্যাঁ। স্পনিং এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন হয়, 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, স্বচ্ছ প্রবাহমান পানি, বদ্ধ জলাশয়ের মাছের দেহে অ্যাট্রেসিয়া ঘটে। অ্যাট্রেসিয়া মানে কি? অ্যাট্রেসিয়া মানে হচ্ছে ডিম পুনরায় দেহে শোষিত হয়ে যাওয়া, যেটা এটাকে বলা হয় অ্যাট্রেসিয়া। এটা ঠিকই, অ্যাট্রেসিয়া ঘটে বদ্ধ জলাশয়ে, কিন্তু স্বচ্ছ প্রবাহমান পানি হওয়া লাগবে, এটা সঠিক নয় স্পনিং এর জন্য। ধানি পোনার দৈর্ঘ্য কত? ধানি পোনা মানে হচ্ছে ফ্রাই পোনা। এটা হচ্ছে ওই যে 72 ঘন্টা থেকে 8 দিন বয়স্ক যে মাছগুলা, সেগুলাকে বলা হয় আলটিমেটলি ধানি পোনা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে দৈর্ঘ্য হয়ে থাকে হচ্ছে এই 12 মিলিমিটার। রুই মাছের দরকার নেই 30 টাকা কুপন আমার। রুই মাছের ফুলকা সংখ্যা কত জোড়া? ফুলকার সংখ্যা 4 জোড়া ফুলকা থাকে রুই মাছে। রুই মাছের বায়ুথলির কাজ কি? পানির গভীরতা নির্ধারণ, দেহে শ্বসন পরিচালনা, রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন, খাদ্য গ্রহণে সহায়তা। এই গভীরতা নির্ণয়ের কাজ কিন্তু বায়ুথলি করে থাকে। সরি 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 সরি, রুই মাছের বায়ুথলি কিন্তু শ্বসন পরিচালনার যে কাজটা এটা করে থাকে। বায়ুথলির যে কাজগুলা দেওয়া আছে বইয়ে, ওইখানে গিয়ে তুমি দেখতে পারবা যে বায়ুথলি কি কি কাজ করে। প্লবতা রক্ষার কাজটা করে, অভিযোজনের কাজটা করে, হ্যাঁ। প্লবতা রক্ষার কাজ, অভিযোজনের কাজ, শ্বসনের কাজটা করে, প্রতিধ্বনি সৃষ্টির কাজ করে, শব্দ উৎপাদন, চাপ নিয়ন্ত্রণ, এই কাজগুলা করে। এ কিন্তু গভীরতা নির্ণয়ের কাজটা করতে পারে না। 15 দিন বয়সে রুই মাছের পোনার দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি যে 8 থেকে 12 দিন বয়স পর্যন্ত, 72 ঘন্টা থেকে 8 দিন বয়স কোনটা?
72 ঘন্টা থেকে 8 দিন বয়স পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ফ্রাই পোনা বা ধানি পোনা। তারপর 9 থেকে 30 দিন বয়স, 30 দিন পর্যন্ত বয়স যেটা, ওইটা হচ্ছে বলা হয় হচ্ছে আঙুলি পোনা, যেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 30 মিলিমিটার দৈর্ঘ্য হয়ে থাকে, তাই না? তো এখানে কিন্তু ওই ক্যাটাগরিতেই পড়ে। তবে যেহেতু অর্ধেক সময়, মানে এই যে 9 থেকে 30 দিন যেটা আমরা বলছি রেঞ্জটা, তার মাঝামাঝি একটা সময়টা, এজন্য এটা 30 মিলিমিটার থেকে একটু কম, অর্থাৎ 23 মিলিমিটার বলা যায়। পুকুর বা হ্যাচারিতে ইনডিউসড স্পনিং কোন হরমোন দ্বারা ঘটানো হয়? এটা আউট অফ কনটেক্সট, দেখি কি দিছে। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। আচ্ছা। মাছের শুক্রাণুকে কৃত্রিম উপায়ে কার্যক্ষম রাখার প্রক্রিয়া কোনটা? শুক্রাণুকে কৃত্রিম উপায়ে কার্যক্ষম রাখার প্রক্রিয়া কোনটা? কোনটা হয়? ক্রায়োপ্রিজারভেশন। আচ্ছা। নিচের কোনটি রুই মাছের এক্স সিটু সংরক্ষণ নয়? খাইছে রে। এক্স সিটু, এক্স সিটু। আচ্ছা। ইন সিটু আর এক্স সিটু বোঝো এটা? বায়োলজি ফার্স্ট পেপারের একদম শেষ অধ্যায়, ইন সিটু এক্স সিটু। এটার মানে কি একটু বলি। এখানে আচ্ছা, ইন সিটু মানে হচ্ছে তোমার যেগুলা প্রাকৃতিক, হ্যাঁ, ইন সিটু মানে হচ্ছে প্রাকৃতিক। ইন সিটু বলতে বোঝায় হচ্ছে প্রাকৃতিক, আর এক্স সিটু বলতে বোঝায় হচ্ছে কৃত্রিম। এটা মনে রাখতে আমি এইভাবে মনে রাখতাম যে, যে রিলেশনের ক্ষেত্রে এক্স যেটা বোঝায়, এক্স মানে কি, যেটা আগে ছিল এখন নাই, মানে ওটা অপ্রাকৃতিক, অপ্রাকৃতিক হয়ে গেছে। ওটা এখন আর প্রাকৃতিক নাই, অপ্রাকৃতিক হয়ে গেছে। তো এক্স সিটু মানে হচ্ছে প্রাকৃতিক নয়, হ্যাঁ, আর ইন সিটু মানে প্রাকৃতিক। তো এক্স সিটু মানে কি? এক্স সিটু মানে কিন্তু প্রাকৃতিক জিনিস নয়। তো এই যে অভয় আশ্রম, এটা তো প্রাকৃতিক। হ্যাঁ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শেষ করতে পারছি। রুই মাছটা আমাদের শেষ। এর পরের ক্লাসটার জন্য ওয়েট করো একটু। আমি আজকের ভেতরে এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, সেটা এর পরের চ্যাপ্টার, পরিপাক মেবি, তাই না? থার্ড চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আসছে ইনশাল্লাহ। তো ততক্ষণ ভালো থাকো সবাই।